এই হারামজাদা কোন না পুলিশি হ্যাঁ কাপড় জামা ধুয়ে থালা বাসন মাইজা ঘর মুছবি ওই এত কাম ফাঁকি দেশ এত কামের ফাঁকি দেশ গিলবি না ভাত খাবি না হ্যাঁ ভাত তো খাবি এত দিন কামের বেলা এত চুপ আমি কেন মা আমার একটু সময় দাও কি মাগাস কেন তোর কোন কালারের মা আমি ম্যাডামটা ম্যাডাম সব চুপ করে তোমাকে গোটা দেবে বড় করে ম্যাডাম হ্যাঁ এখন থেকে ম্যাডামই বলবি ম্যাডাম ম্যাডাম আমি আর এই বাড়িতে থাকুম না এত অত্যাচার সহ্য করা আমার পক্ষে সম্ভব না আমি আমি ভালোবাসার কাঙ্গাল মায়া পাগল একটা মানুষ যেই চার দেয়ালের মধ্যে ভালোবাসা নাই মায়া নাই সেই চার দেয়ালের মধ্যে আর কিছু থাকা যায় না আমি আর এক মুহূর্ত আপনার এই বাড়িতে থাকুন না আমি এক্ষণ চলে যাবো গলা কামেরা হলে তুমি কি কোথায় পালাবি এই যে তোমার এত বড় হাতির মতো দেহরে পাইলা পয়সা বড় করছি খাওয়াইছি জামা কাপড় দিছি এই সমস্ত টাকা কে দিব এই সমস্ত টাকা তোর মা বা তুই সুদ করবি তারপর তুই এই বাড়িতে যাবি আর যদি সুদ না করতে পারস দুইটা পাও ভাঙ্গা ওই রাস্তার মধ্যে থাল দিয়ে বহাই দেবো ভিক্ষা করে টাকা দিবি সেই টাকা তোর ঋণ সুদ হইব মন থাকবো আর যদি কোনোদিন পালানোর চেষ্টা করিস তাইলে তোর কি করতি আমার চিনস আরামজাদা বেটি বসে তো কামতেছ কেন হ্যাঁ কথা তো কইতে পারো না জন তো আল্লাহ কাইরা নিছে আল্লাহরে বলা তোমার জবানটা ফিরিয়ে দিতে আমার আর এইসব ভাল লাগে না একটা তো আনছো অকর্মার দেখি সারাদিন খালি বইবে খাইবো কাম করার কথা কইলেই চুট্টামি করে পালিয়ে যাবে স্যার আর তুমি এই যে তুমি অ্যাক্সিডেন্ট করে হইয়া রইছা বিছানার মধ্যে আচ্ছা কতটা দিন এই কই থেকে আহে তোমার এই খরচ তোমার এই খাওয়া দাওয়া বই বইতে খালি ভালো মন্দ গিল এখন বন্ধ করা তোমার কান্নাকাটি আমি অসহ্য হয়ে গেছি ওরে বাবা তুই আরো কান্দি তো কান্দো তো ভুইয়া আইয়া চল দর্শক ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস কে দিয়েছে তুই টেবিলে বসে ভাত খাচ্ছিস আর তুই যে ভাত খেতেছিস তুই বাবাকে কি খাবার দিয়েছিস সোনিয়া ওই হয়েছে কি আমি সারাদিন অনেক কাজ কাম করছি তো অনেক ক্ষুধা লেগে গেছে তাই খাবার নিয়ে বসছি তাছাড়া আব্বারে এখন না খাওয়াইলে হইব আমি খাই আর তারপর আব্বারে খাওয়াই দিমনি তুমি আমার প্লেটটা দাও না শোন তুই এই প্লেট তখনই পাবি যখন বাবার খাওয়া শেষ হবে আজকের পর থেকে তোর খাবারের আগে বাবাকে খাবার দিবি এই কথাটা মনে রাখবি যদি বাবারে খাবার না দেস তোর খাবার আগে তাহলে কিন্তু এই বেলার খাবার তো যাবে সাথে রাতেরটাও তুই পাবি না আচ্ছা সমস্যা নাই তুমি যা কইছো আমি সবই মাইনে নিব কিন্তু আমারে এখন কটা অন্তত খাই কি রে কি বললো কথাটা কানে যায়নি আগে আব্বারে খাওয়াবি তারপর তুই খাবি সারাদিন শুধু খাই 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 আলম ওই আমার একটু বেশি খিদে লেগে গেছিল তো এর জন্য খাইবেন নিয়ে বলছিলাম আব্বারে একটু পরে খাওয়াই এই তোর না বলছে আমার নাম ধরে ডাকবি না আমাকে ছোট সাহেব বলবি জি ছোট সাহেব আমি কটা খাই তারপর আব্বারে খাওয়াননি এখন আমার হাতে মার খাওয়ার আগে আব্বার আগে খাওয়া খেতে খেতে পেটের চর্বি একদম বেড়ে গেছে না তোর চর্বি কিভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি যা এখান থেকে যা ছোট লোকের
বাড়ির বাচ্চার অনেক সাহস হয়ে গেছে। আব্বা, আব্বা আপনি আমার কেন পালতে আনলেন? আমার ছোট ভাই আলম যখন, না না, আলম তখন আর আমার ছোট ভাই না, আলম আমার এখন ছোট সাহেব। ছোট সাহেব যখন আপনাকে কোলে আসলো, তখন আমার আপনারা এই বাড়ি থেকে বাইর করে দিলেন না কেন? বাইর করে দিলে তাহলে আজকে আমার এই কষ্ট হইতো না। আব্বা আমি জানি আপনি সুস্থ থাকলে আমার এই পরিণতি হইতো না। আপনি আমার অনেক ভালোবাসেন, এইটা আমি জানি। আব্বা আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আপনি সুস্থ হন। আরে আপনার কাছে একটা বার জানবার চাই আব্বা, আমার বাপ মার পরিচয় না। তারা আমারে জন্ম দিল, তাহলে আমারে লালন পালন করে বড় করতে পারলো না। আর বড় যদি নাই করতে পারবো, তাহলে পালতে দিল কেন? গলা টিপে মায়ের হলাইতো। আব্বা আব্বা এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আপনি একটা বার খালি সুস্থ হন, আমার বাপ মার পরিচয়টা একটু কন, আমি তাকে জিজ্ঞেস করতে চাই কেন আমার সাথে এরকম করলো তারা? আমার দোষ কি? আমার ভুলটা কোথায়? একটা বার খালি জিজ্ঞেস করতে। আর পারতেছে না আব্বা, আপনি সুস্থ হন আব্বা। মা কি বলবো বলো। এই যে বাবা, তুই বলছিলি না তোর ব্যবসা করার জন্য টাকা লাগবে? এই যে আমার জমি জমা বাড়ি যা ছিল সব দলিল করে তোর নামে দিয়ে দিয়েছি। মা তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আরে বাবা, তুই আমাকে ধন্যবাদ দিবি কেন? এগুলো তো সবই তোর প্রাপ্য। তুই তো নগদ টাকাও চাইছিলি, তাই না? তো এখন ওই যে জমি জমা যা আছে সব তোরে দিলাম, আর আমি ব্যাংক থেকে নগদ টাকা যা ছিল সব তুলে এনে রাখছি, ওগুলো তোরে দিয়ে দিব। মা, আপনার মতো শাশুড়ি যদি প্রতিটা ঘরে থাকতো তাহলে সব বৌমারা অনেক সুখী হতো। আমার লক্ষ্মী মা। শোনো, আমি বিজনেস শুরু করতে যাচ্ছি, আমার জন্য দোয়া করবা। আব্বা তুমিও দোয়া করো। এই চলো ঘরে যাই। এই রুয়া করবে না, আমার সম্পত্তি আমি আমার ছেলেকে দিছি, তোমার সমস্যাটা কোথায়? আর তুমি যদি সুস্থ থাকতা তাহলে সমস্ত সম্পত্তি তুমি তোমার পালক পোলারে দিয়ে দিতে। তুমি যে আদৌ ভবিষ্যতে সুস্থ হবা তা তো কোনো লক্ষণ দেখতেছি না, সেই জন্য বলতেছি কোনো কথা কইবে না, ঠিক আছে? আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। নকশা ঢং। মনির, আয় মনির। ছোট ম্যাডাম আমার ডাকতেছেন? এই, তোকে কখন আমি চা দিতে বলছিলাম? হ্যাঁ, ও আমার হাতে অনেক কাজ আছিল তো ভুলে গেছি। এই ছোট লোকের বাচ্চা, আমার চাপ থেকে কি তোর হাতের কাজটা বড় হয়ে গেছে? হ্যাঁ, কি এমন কাজ করিস সারাদিন বাসায়? তোরা বলে বলে কয়ে কয়ে কাজ করাতে হয়, বসে বসে খেয়ে খেয়ে শরীরটা পাহাড়ের মতো বানিয়ে ফেলছিস। এই, তোরা যদি আমি বাসা থেকে বের করে দেই, এই পাহাড়ের মতো শরীর কই যাবে? হ্যাঁ, 3 বেলা যে বসে বসে গপ গপ করে গিলিস, ওগুলো কোথা থেকে পাবি? হ্যাঁ, এতিমের বাচ্চা, বাপ মা তো মানুষের কাছে দিয়ে গেছে পালার জন্য তোরে। তুই আমাদেরকে
হয়েছিস কেন? কথা বলতেছ আবার চোখের দিকে তাকাস। ছোট লোকের বাচ্চা, যা আমার চা নিয়ে আয়, তাড়াতাড়ি আনবি। উলেরে লাই দিয়ে মাথা ফেলছি, বাসা থেকে বাইর করতে পারলে বাঁচতাম। এই দুনিয়াতে যার মা বাপ নাই তার আসলে পাইসে থাকার কোনো অর্থই হয় না। আল্লাহ, আল্লাহ তুমি আমারে যদি পৃথিবীতেই পাঠাইবা তাহলে মা বাপ ছাড়া করলা কেন? আর মা বাপ যদি আমার জন্মের পর ছোট থেকে বড়ই না করবার পারে তাহলে আমার বাঁচায় রাখলো কেন? গলা টিপে মাইরা ফেলাইতো, তাইলে তো আমার এই যন্ত্রণা সহ্য করতে হতো না। দিনের পর দিন এই বাড়ির মানুষগুলো আমার সাথে যা করতেছে এটা কোনো মানুষ মানুষের সাথে করবার পারে না। একটা বার যদি আমি আমার জন্মদাতা বাপ আর গর্ভধারিণী মারে পাইতাম তাহলে আমি প্রশ্নটা করতাম, কেন তারা জন্মের পরে আমারে বুকের মধ্যে আকলায় রাখতে পারলো না? কেন পারলো না? পানিটুক খাইতে পারে না, শুধু করে নেন। দেখ, পানি খাওয়ার যোগ্যতাটাও নাই, আর কোনো কিছু বললে হ্যাঁ এটা কি? এই তুই মরতে পারস না? আল্লাহ এত মানুষ নেই তোরে নিতে পারে না? তোর পিছে যে মাসে এত এত টাকা খরচ যায়, তুই মরে গেল তার এই টাকারই লাগতো না। আচ্ছা, তোরে আমার শাশুড়ি কেমনে সহ্য করে? আল্লাহ, আমি হলে তো তোর গলা টিপা, তোর গলা টিপাকে আমি জেল খাটমনি, তোরে মেরে আমার জেল খাটার ইচ্ছা নেই। এই নে, এই যে পানি রেখে গেলাম, খাইলে খাবি, না খেলে নাই। এত ঠেকা পড়ে নেই আমার। একটু এই পেজটা দে, এই পেজটা। হ্যাঁ, কি রে মনি, তুই এখানে বয়া বয়া আলমের মাথা টিপতেছস? কত কাম পড়ে রয়েছে জানস? থাল বাসন ধুইতে হইব, কাপড় জামা ধুইতে হইব, এগুলো কেনা করবো আমি? যাইতেছি না। এই দাঁড়া। মা, তুমি দেখতে পারতেছো না ও কাজ করতেছে? ও এখন কোনো কাজ করতে পারবে না, তুমি এখান থেকে যাও। কাপড়গুলো তো আপনি ধুয়ে ফেললেই পারেন মা। কি কইলা তুমি? আমি কাপড় ধুমু? আমি কি কোন কাপড় ধুইছি? কেন, কাপড় ধুলে কি হাত ক্ষয় হয়ে যাবে? আর শোনেন, এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে কাজ করে খেতে হবে। আলম, তোর সামনে বইবে তোর বউ আমার এরকম করে কথা কইতাছে, তুই তো কোনো প্রতিবাদ করতেছস না। মা, তোমার বৌমা যা বলছে একদম ঠিক বলছে, কারণ এই বাড়িতে এখন তোমার না, বাড়ির সোনিয়ার নামে। তুমি আমার নামে বাড়ি সব কিছু লিখে দিয়েছো, আমিও সুন্দর করে তোমার বৌমার নামে লিখে দিয়েছি। তাই এখন থেকে ও যা বলবে আমাদের সবার তাই শুনতে হবে। আর এটা তো তোমার কাছ থেকেই শিক্ষা মা। তুমি এতদিন বাড়ি যেভাবে চালিয়েছো, এখন ও যেভাবে চালাবে সেভাবেই চলতে হবে আমাদের। আলম, তুই এগুলো আমার কি কইতাছস? তুই ব্যবসা বাণিজ্য করবি দেহে তোর আমি টাকা পয়সা যা ছিল সব দিলাম, জমি জমা লেখা দিলাম, আর তুই আমার সাথে এত বড় বেইমানি করলি? আর তুই তাকে বড় বেইমান। কি আপনি আলমকে বেমান বলতেছেন? কোন হিসেবে আপনি আলমকে বেমান বলেন? আমার শ্বশুর আব্বু তো টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু আপনার নামে লিখে দিয়েছিল, আলম ওর বোন নামে লিখে দিয়েছে। এই জন্য কি আমার শ্বশুর বেমানি করেছে? তাহলে আলম কেন বেমানি হবে? শোনেন মা, আমার সাফ সাফ কথা, এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। বলতে পারেন কাজের বিনিময়ে খাবার। আর শুনেন, এত পেঁচাল পারে না, বেশি পেঁচাল পারলে বুড়ো বয়সে একটা দাঁতও থাকবে না। যান তো এখান থেকে, যান। মা, এগুলো আমাকে বলে কোনো লাভ নেই। তোমার বৌমা যা বলে ভালো ভালো তুমি তাই করো। দেখো, যদি না করো শেষমেশ এই বাড়ি থেকে তোমাকে বের করে দেবে, পরে কিন্তু আমার দোষ দিতে পারবে না। ছোট সাহেব, ম্যাডাম রে আমি কি এখন থেকে ম্যাডাম করে ডাকুম নাকি অন্য কিছু করে ডাকুম? কি বলে ডাকবে এটা তোর বিষয়। শোন, বেশি পেঁচাল পারবে না, যদি পেঁচাল পারিস তাহলে কিন্তু খাবার বন্ধ করে দিব। ঠিক আছে, আমি আর বেশি পেশা পারব না। ঠিক আছে ঠিক আছে, এখন মামা দিন। আচ্ছা ছোট সাহেব। কি ব্যাপার, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন?
তারা কি চেহারা দেখতেছেন? যান, কাজগুলো সব কমপ্লিট করেন, যান। সব হায় হায় ম্যাডাম, আপনি কি করতেছেন? এই কাজ তো আপনার না, এটা আমার কাজ, আমার করতে দেন। না না বলি, বৌমা আলম জানতে পারলে আমার তো খুব রাগ করেন। বাবা তুই যা। ম্যাডাম, আপনি এই কাজ হাত দিয়ে না তো, কেউ জানতে পারবো না। এই কাজ আমি করতেছি, আমার কাজ আমার করতে দেন। আপনি যান, যান, আপনি যান, তো কেউ জানবো না, যান। আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে ঠিক যেভাবে বলবো ঠিক তুমি আমার কথা মতো সেইভাবেই করবা, বুঝছো? আরে আমি কি কখনো তোমার কথার বাইরে কোনো কাজ করেছি দেখেছো? শোনো, তোমার মা আর তোমার ওই ল্যাংড়া বাবা এরা যদি আমাদের বাড়িতে থাকে আমরা কখনো কোনো উন্নতি করতে পারবো না। তার উপর আবার তোমার পালক ভাই জড়িত হয়েছে, এদেরকে বাড়ি থেকে বের করতেই হবে। এদের যদি না বাড়ি থেকে বের করি আমরা কিচ্ছু করতে পারবো না, বুঝছো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর ওইটাকে কিভাবে যে বাড়ি থেকে বের করব তাই বুঝতে পারছি না। আর তাছাড়া সমাজের লোকজন কিভাবে বলবে? আমাদের তো সমাজের সাথে চলতে হবে। কথাটা তুমি ঠিক বলেছো, সমাজের বাইরে আমরা কিছু করতে পারবো না। শোনো, আমাদের সমাজের মধ্যে থেকেই কিছু একটা করতে হবে। দেখো, আমার মাথায় না কিছু আসতেছে না, যা করো তোমাকেই করতে হবে। তোমার মাথায় ঢুকবে কোথা থেকে? তোমার মাথায় তো সব গোবর। বুদ্ধি তো আমারই বের করতে হবে। আচ্ছা শোনো, জাফর ভাইকে টাকাগুলোকে ঠিক মতো দিয়েছো? হ্যাঁ, এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি পুরো 1 কোটি টাকা দিয়েছি তাকে। ভালো করেছো। তাছাড়া জাফর ভাইকে আমরা অনেকদিন ধরে চিনি, তাকে আমরা যেই টাকাগুলো দিয়েছি সে চুক্তি অনুযায়ী প্রতি মাসে যেতে 8 লাখ টাকা করে দেয়, তাহলে আমাদের জন্য ভালো হবে। ব্যাংকে রাখলে তো আমরা এতগুলো টাকা পেতাম না। হ্যাঁ, তুমি এই কথাটা একদম ঠিকই বলছো। শোনো, প্রথম মাসে যদি জাফর ভাই আমাদের 8-10 লাখ টাকা দেয় তাহলে তো আমরা লালে লাল। আমাদের যত জায়গা সয় সম্পত্তি যা আছে সব বিক্রি করে আমরা তাকে টাকাগুলো দিয়ে দিব, তাহলে আমাদের আরো ইনকাম হবে। তুমি একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আর ওই পরবর্তীতে ব্যবসার টাকা দিয়ে আমি আবার বাড়ি গাড়ির জায়গা সম্পত্তি করে নিতে পারবো, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। এবার কিন্তু টাকা পেলে আমাকে তোমার একটা ডায়মন্ডের সেট কিনে দিতে হবে। অবশ্যই দেবে মাল্লু, কি বউটা। এবার যেটা করতে হবে, এই বাড়িটা আমার ফাঁকা করে ফেলতে হবে, তাই তো? এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। আই লাভ ইউ। I love it too. জাফর ভাই কেমন আছেন? আছি ভালোই। আসসালামু আলাইকুম জাফর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক ভালোই রাখছে। তবে তোমাদের জন্য একটা খুশির খবর আছে। এ মাসে ব্যবসা খুব ভালো হয়েছে। তোমাদের সাথে যে চুক্তিটা ছিল 8 লাখ টাকা দেওয়ার কথা, এবার ব্যবসা ভালো হওয়াতে এই নাও তোমাদের জন্য পুরোপুরি 10 লাখ টাকা। কি বলেন জাফর ভাই, 2 লাখ টাকা বেশি? আচ্ছা টাকাটা গুইনা নাও। আরে না না, কি বলেন জাফর ভাই, বান্ডিলের ওজন দেখেই তো বোঝা যায় এখানে কত টাকা আছে। কি বলো? হ্যাঁ তাই তো। তো জাফর ভাই কি খাবেন? আরে কিছু খাওয়া লাগবে না, শুধু আমার জন্য দোয়া করো। না তারপরও কেমন দেখায় না। বসেন। মনির, আয় মনির, চা দে তো এখানে। জাফর ভাই, আপনার একটা কথা বলতে চাইছিলাম। কইয়া ফেলাও, আর আমি তো তোমাকে পণ না। আসলে হয়েছে কি, আমি যদি এখানে আরো কিছু টাকা ইনভেস্ট করতে চাই, করতে পারুন না? যদিও টাকা এখন লাগবে না, তবে তুমি ছোট ভাই বলতেছো, তো কত টাকা ইনভেস্ট করবা? এই মিনিমাম 10 লক্ষ টাকার মতো। শোনো তোমাকে বলি, যদি ইনভেস্ট করতে চাও 2-1 দিনের মধ্যে করো, কারণ সামনে আর টাকা নিব না। কারণ মানুষ খালি টাকা নিতে চায় আর দিতে চায়, সামনে আর এটা নেওয়া হবে না। সমস্যা নেই, আপনি ব্যবস্থা করেন, আমরা 2-3 দিনের মধ্যেই টাকা ম্যানেজ করে আপনাকে দিব। কি বলো? হ্যাঁ জাফর ভাই, একদম ঠিক কথা কইছে। আমি 2 দিনের মধ্যেই সব টাকা ব্যবস্থা করে ফেলবো। আচ্ছা তাহলে ঠিক আছে, আজকে আসি। ঠিক আছে জাফর ভাই। কি বলো, আমাদের তাহলে দিনকাল ভালোই যাচ্ছে না?
ব্যবসায় আরো টাকা লাগালে আরো অনেক লাভ হবে আমাদের। কিন্তু এখন আমাদের সেই টাকার ব্যবস্থা করতে হবে। আলম, জাফর ভাই যে টাকাগুলো দিয়েছিল ওই টাকাগুলো থেকে 1 লাখ টাকার একটা বান্ডিল পাচ্ছি না। তুমি কি বলছো? ঘর থেকে টাকা কই যাবে? আর তাছাড়া চোর যদি আসতো ঘরে তাহলে তো পুরো টাকাই নিয়ে যেত, 1 লাখ টাকা একটা বান্ডিল শুধু নিয়ে যেত না। কথাটা তুমি ঠিক বলেছো, চোর বাহিরের কেউ না, চোর আমাদের বাড়ির মধ্যেই কেউ। বাড়ির মধ্যে কে চুরি করবে? আর তোমার ঘরে কেই বা আসে বলো? আজকে ঘরে মা আসছিল আমার ঘর গোছাতে। মা আসছিল? মা 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 এদিকে আসো। কি রে বাবা, ডাকছিলি কেন? মা, তুমি ঘর থেকে টাকা নিয়েছো? এসব কি বলছিস? আমি টাকা চুরি করতে যাব কেন? আর আমি টাকা দিয়ে কি করব? কি করবেন মানে? সবাই যা করে, চানাচুর খায়, মুড়ি খায়, আপনিও তাই করবেন। বৌমা, উল্টাপাল্টা কথা কইবে না। আমি টাকা দেখিও নাই আর টাকা নেইও নাই আমি। উল্টাপাল্টা কথা আমি বলতাছি না, উল্টাপাল্টা কথা আপনি বলতেছেন। আমার সেদিনই সন্দেহ হয়েছিল, যেদিন আমি আলমারির মধ্যে টাকাগুলো রাখতেছিলাম। এই যে আপনার এই চোর ছেলে আছে না, ছোট লোকের বাচ্চা, অনেকবার আমার এই রুমের সামনে দৌড়াদৌড়ি করছে, হাঁটাহাঁটি করছে। তখনই আমার সন্দেহ হয়েছিল আপনি আর আপনার ছেলে মিলেই এই কাজটা করছেন। ছোট ম্যাডাম, কি কোন আপনি? আমি আপনাকে বাড়ির চাকর হইতে পারি, কিন্তু আমার চোরের অপবাদটা দিবেন না। বেয়াদব, আমাকে অপবাদ দিয়েন না, সাধু। এই টাকা কি করছিস? ক, টাকা কি করেছিস? চুরি তো চুরি, আবার সিনা চুরি। তোকে টাকা কে নিতে বলছে? মা নিতে বলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে তো পারিস না, তাই আমাকে ধ্বংস করার জন্য মা আর ছেলে লেগেছিস, তাই তো? আমার ঘরের টাকা পয়সা সোনা দানা সব নিয়ে নিবি আর আমাকে ধ্বংস করবি, এটা মনে করছিস? ওদের সাথে এইভাবে কথা হবে না, ওদেরকে লাঠিতে ইচ্ছা মতো পিটানো দরকার। আমি তোমার লাঠি দিতেছি, তুমি ওদের পিটাও, দেখবা সত্য কথা বের হয়ে যাবে মা ছেলে দুজনের। মনির, সত্যি করে বল, টাকা দিবি নাকি মার খেতে খেতে মরে যাবি? ম্যাডাম, ম্যাডাম বিশ্বাস করেন আমি কোনো টাকা পয়সা নেই। আচ্ছা, ও মারিস না ওরা, আর মারিস না, পা ভেঙে যাবে, মারিস না বাবা। এখনো সময় আছে, সত্যি করে বল, নাহলে আরো মার খাবি। চোর সাহেব, ও না নিলে কোত্থেকে টাকা দিবে? দেখো দেখো সোনিয়া, চোরের জন্য আবার দরদ উতলে পড়েছে। কথায় আছে না, চোরে চোরে মাস্তুতো ভাই। আরে তুমি এখানে মাস্তুতো ভাই কই পেলে? একটা মা আর একটা ছেলে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছ। হ্যাঁ, ও আমার ছেলে, আর ওর মতো ছেলে পাও না ভাগ্যের ব্যাপার। চল বাবা, চল ওখান থেকে। হ্যাঁ চল। দেখো, আমি এসব কিছু জানি না, যেভাবে হোক তুমি আমার 1 লাখ টাকা খুঁজে বের করে দিবা। এটা হলো অজুহাত আমাদের থেকে চলে যাওয়ার। ম্যাডাম, ম্যাডাম আপনি কি করতেছেন? বাবা অনেক মারছিল না তো, পায়ে অনেক ব্যথা, তাই ভাবলাম একটু গরম তেল তেলে মালিশ করে দিলে ব্যথাটা তাড়াতাড়ি সেরে যাবো। না না ম্যাডাম, আমি ঠিক আছি। আপনি আমার পায়ে হাত দিয়ে তেল মালিশ করবেন, এইটা করা ঠিক হবে না ম্যাডাম। আপনি যান, শুয়ে পড়েন। তুই আমার আর কোনদিন ম্যাডাম বলবি না। কি কোন ম্যাডাম? আপনি তো ম্যাডামই, আপনি ছোট সাহেবের মা। আমি কোনো সাহেবের মা না, আমি তোর মা। আজ থেকে আমি ভুলে যাব যে আলমের মতো কোনো সন্তান ছিল আমার। আমার একটাই সন্তান, সেটা হচ্ছে তুই। তুই আমার মাফ করে দে বাবা। এটা তুমি কি কও? আমার কাছে মাপ চাই, তুমি আমার অপরাধী করো না। জন্মের পর থেকে তুমি আমারে লালন পালন করে বড় করছো,
আমিও তোমার মাই জানি। আমার নিজের মা যে আমার জন্ম দিছে সে এসেও যদি কয় তোমার মা কইতে না করে, তাও তো আমি মানুম না। জানো মা, তুমি আমারে কইছো না যে তোমার ম্যাডাম কই ডাকতে হবে? আমি তোমার ম্যাডাম কই ডাকছি, আমার আমার বুকটা ফেটে গেছে মা। বাবারে, তুই তোর মায়ের দায়িত্ব ঠিকই পালন করতে পারছিস, কিন্তু আমি মা হয়ে ছেলের দায়িত্ব পালন করতে পারিনি। তুই তুই আমারে ক্ষমা করে দে বাবা, আমারে ক্ষমা করে দে। না না মা, তুমি বারবার এই কথা কয়ে আমার অপরাধ করো না। তুমি মা, মা কোনোদিন সন্তানের কাছে অপরাধ করতে পারে না, কোনোদিন পারে না। আমি পাপ করছি, আমি অন্যায় করছি, আল্লাহ তার শাস্তি আমারে দিছে। আমি এখন সুখী, আমি সন্তানের মতো সন্তান পাইছি। জানোস বাবা, 10টা সন্তান লাগে না, সন্তানের মতো সন্তান একটা হইলে অনেক বড় কিছু পাওয়া যায়। একটা সন্তানই যথেষ্ট, যদি সে মানুষের মতো মানুষ হয়। টাকার টেনশন আর ভালো লাগতেছে না। আচ্ছা বাদ দাও এখন এসব কথা। কি বাদ দিব? তোমার বাপরে দেখলে তো আমার আরো মাথা গরম হয়ে যায়। দিনের পর দিন তার পিছে কত টাকা খরচ করতেছো, মরেও না। এই তুই মরতে পারস না? এই তোরা দেখেন আল্লাহ, ওরে আল্লাহ নিতে পারে না। এই কি কই তোরে? ছোট ম্যাডাম, কি করতেছেন আপনি? আচ্ছা, একটা পঙ্গু মানুষের সাথে এই ব্যবহার কেউ করে? আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? আমার একটু কন্ত। আর এই যে ছোট সাহেব, উনি না আপনার বাপ? আপনার চোখের সামনে আপনার বউ আপনার বাপের অপমান অপদস্থ করতেছে, আর আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন না? হ্যাঁ, আপনি তো সন্তান নামের কলঙ্ক। এই চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে খেয়ে আমার বাড়িতে থেকে তুই আমার সাথে উল্টোপাল্টা কথা বলছিস? তোকে আজকে আমি আরাম। বাবা, তুমি সুস্থ? হ্যাঁ, আমি সুস্থ। আমি শারীরিকভাবে সুস্থ, কিন্তু মানসিকভাবে আমি অসুস্থ। আমি তো সুস্থ হইতে চাই নাই। আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি আমারে উঠায় নাও, কিন্তু আল্লাহ আজকের এই দিনটা দেখানোর জন্য আমারে বাঁচায় রাখছে। হ্যালো, তোরা দুইজন মিথ্যে অভিনয় কইরা ভালোবাসা দেখায়া তোর মায়ের কাছ থেকে আমাদের সব সম্পত্তি লিখায় নিছোস। আজকে তোর মা আমি মরিব, আমরা রাস্তার ভোগী। আশা, তুমি জীবনের সবচেয়ে বড় ভুল করছো কি জানো? সবচেয়ে বড় ভুল করছো এই মনিরে পর ভাইবা। তোমার কথা তো ঠিক আমি বুঝলাম না। আশা, আমি এই মনিরের কথা বলছি। মনির তো তোমার সন্তান। হ্যাঁ, আমি তো মনিরকে বলে দিছি যে আজ থেকে আমি মনিরের মা। বলছি ধরে নে না, আমি তোর মা। ধরে নিবা কেন? আশা, আমি সত্যি কথা বলছি। এই যে মনির তোমার আপন সন্তান। কি বলছো তুমি এসব? কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আব্বা, আমি তো আপনার কথা কোনো কিছু বুঝতেছি না। কিছু বুঝতে পারতাছস না? না, শোন তাহলে, তোর এই মাকে বিয়ে করার আগে তোর মায়ের আরেকটা বিয়ে হয়েছিল। তোর নানি মা
আমার কাছে সেই কথা গোপন করছিল। কেন করছিল জানিস? যদি তোর মায়ের বিয়ে না হয়, তুই যখন পেটে আসছিলি তখন তোর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তুই হওয়ার পর তোর নানি তোর মাকে বলছিল তোর মায়ের মৃত বাচ্চা হয়েছে। কেন বলছিল জানিস? যাতে তুই যদি জীবিত থাকিস আর সেটা যদি তোর মা জানতে পারে, তাহলে তো তোর মাকে অন্য জায়গায় বিয়ে দিতে পারবে না। শুধু একটা এই কারণে বলছিল যে তুই মৃত হইছস। তারপরে তোর নানি তোকে আরেকজনের কাছে পালক রাখছিল। আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর 3টা বছর তোর মায়ের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আমি অনেক চিকিৎসা করাইছি, কিন্তু কোনো ওষুধে কাজ হয় নাই। লোকজন তোর মাকে আটকুরে বানজাপ আরো খারাপ খারাপ কথা বলতো। তারপর আমি একদিন ভাবলাম, না, আমি তোর মায়ের সন্তানকে তার কোলেই ফিরিয়ে দিব। তারপরে তোকে নিয়ে আসলাম। তুই এই সংসারে আসার পর এই যে আলম তোর মায়ের পেটে আসলো। আলম আসার পর থেকে তোর এই মায়ের রূপ পাল্টে গেল। তোকে দেখতে পারতো না, সবসময় আলম আলম করতো। আমি কতবার বলছি দুইজনকে এক চোখে দেখো। তারপর তোরা দুইজনে বড় হতে লাগলি। একটা সময় আমি স্ট্রোক করলাম। অনেক চিকিৎসার পর আমি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলাম, কিন্তু এই কথা আমি আলম তার বউকে জানতে দেইনি। আমি খালি অপেক্ষা করছিলাম আর কতটা কষ্ট আলমের বউ আমাদেরকে দেয়। আজকে সেই কষ্টের অবসান হয়েছে। আলমের বউ দিনের পর দিন আমাদের যেভাবে নির্যাতন করছে, কোনো বাপ মাকে কোনো সন্তান এভাবে নির্যাতন করে না। এটাও সহ্য করে গেছি। ছেলে তো অভিশাপ দিতে পারি না, শুধু বলবো তোরা ভালো থাক, তোরা ভালো থাক। যেদিন তুই সন্তানের বাবা হবি সেদিন বুঝবি একজন বাবাকে সন্তান কষ্ট দিলে কি রকম লাগে, কতটা কষ্ট পায়। অভিশাপ দেব না। আল্লাহ তো দেখে হেদায়েত করুক, হেদায়েত করুক। মনি আমার নিজের সন্তান, আমার এই পেটের সন্তান, অথচ তার সঙ্গে আমি দিনের পর দিন কি অবিচার করছি, কি অবহেলা করছি। সেই শাস্তি তো আল্লাহ পাক আমারে দিল। মা চিন্তা করো না, তোমার পোলা এখনো বাইচা আছে। আমি দরকার হলে রিক্সা চালায় তোমাকে খাওয়াবো। তারপরও এই বাড়িতে, এই নরকের মধ্যে আমি তোমাকে রাখব না। এই যে আমার ভাই, আমার আপন ছোট ভাই, সে কয় কিনা যে আমি নাকি তারে ছোট সাহেব করে ডাকুন, আর তার বউরে ছোট ম্যাডাম করে আমার ডাকতে হইব। এরপরেও আমি এই বাড়িতে থাকুন না, আমি এখন চলে যাবো এই নরক থেকে। থাকুন না আব্বা, চলো মা চলো। দাঁড়াও, কোথায় যাবে তোমরা? হ্যাঁ, তোমাদের সাথে আমার অনেক হিসাব নিকাশ আছে, সবকিছু বুঝিয়ে দিয়ে তারপর এখান থেকে যাবে। হ্যাঁ মকবুল ভাই বলো, আজকে না তোমার টাকা দেওয়ার কথা ছিল? কি বলছো? কি সোনিয়া, কি হইছে? আমার তো সর্বনাশ হয়ে গেছে। জাফর মিয়া নাকি আমার সব টাকা নিয়ে পালিয়ে গেছে।
এখন আমি কি করবো আমি তো বুঝতে পারছি না কিছু। আমার যত সহায় সম্পত্তি ছিল সব কিছু বিক্রি করে দিয়ে আমি তো জাফরকে টাকা দিয়েছিলাম। এখন এখন আমি রাস্তার ফকির হয়ে গেছে। আমার কি হবে এখন? তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। চুপ কর। আজকে এই তোর জন্য আমি রাস্তার ফকির হয়েছি। আমি আমার মাকে চোর পর্যন্ত বানিয়েছি। অসুস্থ বাবার প্রতি দিনের পর দিন নির্যাতন করছি। আমার ভাইটাকে আমার বাড়ির কাজের মানুষ হিসেবে ব্যবহার করেছি, নির্যাতন করেছি। আল্লাহ আমার পাপের শাস্তি দিচ্ছে। আবার এখন কি হবে? আমি তো রাস্তার ফকির হয়ে গেছি। বাবা, মা, আমাকে ক্ষমা করে দাও। ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। তোমরা সবাই, তোমরা যদি ক্ষমা না করো আমাকে স্বয়ং আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। আমি যে দিনের পর দিন তোমাদের সাথে যে অত্যাচার করেছি, আমি মানুষে এমন একটা কাজ করতে পারি না। আমি তো মানুষ ছিলাম না। এই ডাইনির জন্য আমি ছিলাম একটা পশু হয়ে গেছিলাম। লোভ হয়ে গেছিল আমার ভিতরে। আমি মানুষকে মানুষ মনে করিনি। এই ডাইনির জন্য ওরে আমি বাড়ি থেকে বের করে দিব। এই, তুই এখন দাঁড়িয়ে দিয়ে আসিস কেন? আমার বাড়ি থেকে বেরো বলছি। হ্যালো ভাইরে, মানুষ ভুল করে আবার সেই ভুল শুধরায়ও নেয়। তুই তোর ভুল বুঝতে পারছো, সেইটাই বড় কথা। কিন্তু বৌমা তো আমাকে বাড়ির লক্ষ্মী। বৌমারে বাড়ি থেকে বের করে দিয়ে তুই আর একটা ভুল করিস না ভাই। ভুল তো তুইও করছস, কিন্তু ভুল করে তুই যে তোর ভুলটা বুঝবার পারছস, ওরকম বৌমারও আর একটা সুযোগ দে। তুই চিন্তা করিস না ভাই, আমি তোর ভাই এখনো বাইচে আছি, তোর বাপ বাইচে আছে, তোর মা বাইচে আছে। তোর যে বিপদ, এই বিপদ কোনো বিপদ দিনে রে ভাই। তোর বিপদের পাশে আমরা সবাই দাঁড়াবো। আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি, আমার ভুল হয়ে গেছে বাবা। আমারে ক্ষমা করে দেন, আমার মাফ করে দেন। আমি তোরে মাফ করে দিছি। আলম, বৌমার কি মাপ তুই?